যখন রেড চলছে তখন মুখ্যমন্ত্রী ওই বাড়িতে চলে গেছেন, পুলিশ কমিশনার ওই বাড়িতে চলে গেছেন, কি বলবেন? প্রথমত রেড নিয়ে কোনো মন্তব্য করব না, ওটা ইডি বলতে পারবে কেন রেড করেছে, আই এম নট অ্যাওয়ার। কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃ। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। কয়লা পাচার মামলাতে, পুরনো কয়লা পাচার মামলাতে এই রেড চলছে, আইপ্যাকের সঙ্গে কয়লা পাচারের কি সম্পর্ক? আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাকের কাছে আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন, বাজেয়াপ্ত করতে। আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি তদন্তের ব্যাপারে বলবো না, আমার জানা নেই। আমি বলবো না, আমি ইনভেস্টিগেশন এবং ইডির পার্টে ঢুকবো না, সরি। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। মমতা ব্যানার্জি বলছে আমি যদি বিজেপি অফিসে তল্লাশি করি তখন কি হবে? মমতা ব্যানার্জি বলছে আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। শেষ করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিন। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি সুজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পার্টি অফিসে তল্লাশি করবে, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। আমি আপনাকে আবারও বলি, আইপ্যাক নট এট অল এ পলিটিক্যাল অর্গানাইজেশন। আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে করে আলাদা কথা, আমি ফেস করতে জানি, আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন? এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? প্রার্থী তালিকা তো টিএমসি অফিসে থাকে।
হয়েছে। ইতিমধ্যে তো অনেকগুলো শুনানি হয়ে গিয়েছে, কাজেই চা বাগানে যারা আপাতত শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদের দলে তো পুনরায় এই অর্ডারটা যখনই হয়ে যাবে, কারণ ওরা শুনানিতে গিয়ে ওই ডকুমেন্ট জমা দিয়েছে, 11 দফার মধ্যে কোনোটা জমা দিতে পারেনি, এটা ঘটনা। কিন্তু ওই ডকুমেন্টটা নিয়েছে যারা শুনানি করেছিলেন, এই আরো বা তার প্রতিনিধিরা সেটা গ্রহণ করেছেন, তারা ডিওর ওখানে আপলোডও করেছেন। যখনই অর্ডার হবে তখনই সাথে সাথে তাদেরকে পুনরায় আর হিয়ারিং এ যাওয়ার দরকার হবে না, তাদের এটা স্বীকৃতি লাভ করবে। যেমন আমাদের বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ক্ষেত্রেও সিএ যারা অ্যাপ্লাই করেছেন, শুনানির মাধ্যমে তারা যেদিন যেদিন সিটিজেনশিপ পাচ্ছেন সেদিনই কিন্তু তার ভোটার লিস্টের নাম উঠে যাবে। এই সংক্রান্ত সাংবাদিক সম্মেলন সিএ সংক্রান্ত এবং কিভাবে ইআরও বা এইআরও লেভেলে বাতিল হলে বাংলাদেশের হিন্দু শরণার্থীরা তারপরে কোথায় আপিল করবেন এ সংক্রান্ত বিষয়ে আগামী সপ্তাহে আমি আরেকটি সাংবাদিক সম্মেলন করে আপিলের ফরম্যাট আমি প্রকাশ করব এবং আমি সেটা তাদেরকে মানে গাইড করে দেবো বা জানাবো। এটা আমার দায়িত্ব, সকলে ইন্ডিভিজুয়াল জানতে পারেন না, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। আমরা তাদের পক্ষে, ভারত সরকার তাদের পক্ষে। আপনি কি বলছেন? দাদা, তৃণমূল একটা ফর্ম খুব গোপনে বিলি করছে, পঞ্চনামা বা ঘোষণাপত্র নাম দেওয়া হয়েছে, 5 জন স্থানীয় লোক নাকি বলবে যে এই লোকটাকে আমি চিনি এবং ইনি বৈধ ভোটার। অবৈধ ভোটারদের বাঁচানোর জন্যই তৃণমূল এই কাজটা করছে, এ বিষয়ে আপনি কিছু বলবেন? তিনি করতে পারেন না, করতে দেন না। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে তার নেত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি আপনাদের কাগজ বানিয়ে দেব। আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ কি না বলুন? কয়েকদিন আগে বলেছেন আমি আপনাদেরকে কাগজ বানিয়ে দেব। কাগজ বানানোটা কেমন? 65 বছরের বৃদ্ধকে বার্থ সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? বরিশাল থেকে আসা মফিজুলকে বারাসাতের বাসিন্দা বলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? আইসিডিএস এ পেন্সিল দিয়ে নাম তুলে সেই আইসিডিএস এর তালিকাটা দেওয়া। আর ইলেকশন কমিশন সবগুলোই ধরেছে। প্রথম কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের আইন পড়ুন। 15 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। হিয়ারিং এ যা দিচ্ছে নিয়ে নিচ্ছে, বিএলওদের যা দিচ্ছেন শুনানিতে নিয়ে নিচ্ছে, তারা আপলোড করছে ডিও তে, ডিওর কাছে, ডিইও মানে ডিএম। ডিএম দেরকে সার্টিফাই করতে হচ্ছে যে এই সার্টিফিকেট অথেন্টিকেট, ডিএম দের সার্টিফিকেট করতে হচ্ছে। এবার ডিএম রা যদি ওবিসির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাট অফ ডেটের বাইরের কোন ওবিসি সার্টিফিকেট বা কমিউনিটিকে অ্যাকসেপ্ট করে, সেই ডিএম সাসপেন্ডও হবে, জেলও হবে, আইনে তার প্রভিশন আছে। একইভাবে নতুন ডোমিসাইল সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ বা জায়গা নেই। তৃণমূল আর তৃণমূলের আইপ্যাক প্যাক করতে থাকুন। পঞ্চনামা কেন, 500 নামাও করতে থাকুন, লাভ কিছু হইব না। আমি যেটা চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। তো 7,6,00,000 এসছে ড্রাফট লিস্টে, 58 লাখ বাদ গেছে, বাকিটা 15 ফেব্রুয়ারি বলবো। আমি যেটা হিন্দিতে বললাম সেটাই বাংলায় জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে আলিপুরদুয়ারে অভিষেক ব্যানার্জি বলে এলেন আমি চা শ্রমিকদের এই করে দেবো, চতুর্থবার সরকারে এলে আমি চা শ্রমিকদের তাই করে দেবো। এটা এক। 2 নম্বর হচ্ছে যে 2 দিন আগে বারুইপুরে তিনি কয়েকজনকে হাঁটালেন যাদেরকে দেখা গেল যে তারা ভুয়ো ভূত। 2। আর 3 নম্বর হচ্ছে যে ইউপিএসসি যেটা ডিজিপি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। 3 বিষয় একটু যদি আপনি বলেন। প্রথমত বলি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড
এবং আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে গরুর গাড়ির হেডলাইটের মতো। তা তিনি ওখানে গিয়ে বলে এসেছেন এসব কথা। তা আপনার প্রথমত বলি, চা বাগান কারা পরিচালিত করে? এখন পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা এসটিইউ পিএসইউর হাতে চা বাগান তো নেই, দুটো একটা আছে, তাই তো? 4টে আছে, অনলি 4। বাকি সবই প্রাইভেট ম্যানেজমেন্টের হাতে চলে গেছে, কোঅপারেটিভের হাতে তো নেই। মানে শ্রমিকরা যে জুটে কোঅপারেটিভ করে বন্ধ চা বাগান চালাবে এরকম ইনস্ট্যান্টও নেই। মাত্র 4টা রয়েছে পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা এসটিইউ, স্টেট আন্ডারটেকিং। এর বাইরে সমস্ত চা বাগান, অ্যাপ্রক্স 600 চা বাগান আছে, প্রায় 50টা মতো বন্ধ হয়ে পড়ে আছে, আর বাকিগুলো চলছে। একদম আমাদের দার্জিলিং এর টাইগার হিল থেকে শুরু করে আসাম বর্ডার পর্যন্ত, 12 পর্যন্ত আপনি যদি ধরেন, তাহলে এই এলাকায় মূলত বেশিরভাগ চা বাগান গুলো আছে। এখানে চা বাগান ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়। লেবার অ্যাক্ট 2 রকম আছে, ইউ নো ইট ভেরি ওয়েল। যদি রেল কর্মচারীদের সমস্যা হয়, নিজাম প্যালেসে আরএলসি ডাকবে। যদি পোর্টের কর্মচারীদের শ্রমিকদের সমস্যা হয়, আরএলসি ডাকবে। যদি এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়, আরএলসি ডাকবে, ভারত সরকারের বিষয়। চা বাগানের শ্রমিকদের যদি প্রবলেম হয়, সেন্ট্রাল লেবার অ্যাক্টে বলা আছে এটি স্টেট সাবজেক্ট। সেই কারণে প্রত্যেক বছর বোনাসের মিটিং রাজ্যের শ্রম কমিশনার, শ্রম সচিব, শ্রম মন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় 19% দেবো না 16% দেবো না 20% দেবো, সিদ্ধান্ত হয়। তাই চা বাগান শ্রমিকদের যে সমস্যা, এর জন্য দায়ী রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, যার নেত্রী মুখ্যমন্ত্রী, তার সরকারের নিয়ন্ত্রণে হচ্ছে চা বাগান শ্রমিকদের সমস্যা। তাহলে উনি যে কথাটা বললেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বললেন, মলয় ঘটকের বিরুদ্ধেই বললেন, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। দ্বিতীয়ত, চা বাগানের 25 থেকে 50% জমি, যে জমি অব্যবহৃত, তাকে প্রাইভেটাইজেশন করার জন্য 2024 সালে বিধানসভার শীতকালীন অধিবেশনে আইন এনেছিলেন কে? এই সরকার। এরা চায় না চা বাগান চলুক। এই কারণে আজকে তারা এই জমিগুলোতে বার, রেস্টুরেন্ট, হোমস্টে, রিসর্ট, আরো অনেক কিছু যা যা দরকার করার জন্য এটা বেসরকারি করছেন। এটা নতুন নয়, সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে। চাঁদমন্ডির চা বাগান প্রথম তুলে দিয়ে হর্ষ নেওটিয়ার হাতে দিয়ে দেওয়া হয়, যেখানে উপনগরী হয়েছে, হসপিটাল হয়েছে, শপিং মল হয়েছে। এই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বর্ধিতকরণ করেছেন প্রাইভেটাইজেশনকে, যাতে চা বাগান উঠে যায়, শ্রমিকগুলো চলে যায়। আপনাদের জেনে রাখা দরকার, গত 3-4 বছরে 30,000-এরও বেশি চা শ্রমিক মূলত কেরালায় এবং আসামে চলে গেছে। বেশিরভাগটা কেরালায়, আর 1010 আসামে চলে গেছে, উটিতে ম্যাক্সিমাম চলে গেছে। এই খবরগুলো এরা রাখে না। আপনি লোকসভা ভোটের আগে গিয়ে বিজেপিকে ড্যামেজ করার জন্য চা সুন্দরীর কথা বলেছিলেন। চা শ্রমিকরা যেখানে বলছে আমার জমির মালিকানা দাও, আমি মালিক, এই কারণে 2006-এ ফরেস্ট অ্যাক্ট এসেছিল, আর আপনি গিয়ে ওদেরকে লিজ দিলেন, 30 বছরের লিজ। এবং চা শ্রমিকদের কোয়ার্টার গুলো ম্যানেজমেন্টকে সারাতে হতো প্রত্যেক বছর। ওদের চুক্তিতে ছিল প্রত্যেকটা চা বাগানের শ্রমিকদের শৌচালয়, রান্নার ঘর, মাথার ছাদ, মেইনটেনেন্স এন্ড রিপেয়ারিং করতে হবে চা বাগানের মালিকদের। আপনারা মালিকদের কাছ থেকে একটা বড় টাকা নিয়েছেন পার্টি ফান্ডে, দিয়ে বললেন তোমাদের আর সারাতে হবে না, কোটি কোটি টাকা খরচ করতে হবে না, আমরা চা সুন্দরীতে ওদেরকে একটা কাগজ ধরিয়ে দিচ্ছি, ভাড়াটিয়া বানিয়ে দিচ্ছি। লিজ মানে তো ভাড়াটিয়া। আমরা বলছি বিজেপি এলে মালিকানা দেবো, ওনারশিপ দেবো, 2006-এর ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী মালিকানা দেবো।
তোমরা মালিক হবে, তোমাদের বাড়ি তৈরি করবে, আমরা তোমাদের অর্থ সাহায্য করব। কিন্তু উনি চা সুন্দরী করলেন, তাও 200 কোটি টাকা কোত্থেকে নিলেন? নির্মাণ কর্মীদের জন্য একটা সহায়তা ফান্ড রয়েছে, ভারত সরকার দিয়েছে, সেই টাকাটা ডাইভার্টেড করলেন, করে 1,20,000 টাকার মধ্যে কাউকে 40, কাউকে 60,000 টাকা করে দিয়ে কিছু ভোটে দিক ওদিক করলেন। আর অনেকেই আপনাদের ফাঁদে পড়েনি, তারা ভোট বিজেপিকে দিল। তাই উনি যে কথাগুলো বলে এসছেন সম্পূর্ণ মিথ্যে কথা, অসত্য কথা। তো সবগুলো কথাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যায়। লড়াইটা কিভাবে হচ্ছে? মুখ আর মুখোশ আলাদা হয়ে গেছে। তাহলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুটো দল করেন। উনি যা যা অভিযোগ করেছেন সব অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। একথা গত পরশুদিন মনসুখ মান্ডি কেন্দ্রের শ্রমমন্ত্রী এসে শিলিগুড়িতে 500 শ্রমিক নেতাদের সামনে ঘোষণা করে দিয়ে গেছে। ওনারা 300 টাকা করে লেবার ওয়েজেস দিতে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার মানছে না। মন্ত্রী আশ্বস্ত করেছেন আমাদের সমস্ত চা শ্রমিক নেতাদের, আমরা এমন আইন ভবিষ্যতে আনার বিষয়ে চিন্তা ভাবনা করছি, আমরাও আবেদন করছি, যাতে প্রত্যেকটা রাজ্যে অপশনাল নয়, ম্যান্ডেটারি হয়। 300 টাকা লেবার ওয়েজের জন্য ম্যান্ডেটারি হয়, এটা আমাদের আবেদন। ওনারাও চিন্তা ভাবনা করছেন এই ধরনের। উনি বলেছেন ভেবে দেখবো, কথা বলবো, ইতিবাচক বলেছেন। এই যে বারুইপুরে যারা